একটা চলতি কথা চলছে যে জুতো বিক্রি হচ্ছে এসি শোরুমে আর বই সেটা বিক্রি হয় ফুটপাতে। দুধওয়ালা দুধ বিক্রি করে বাড়িতে বাড়িতে গিয়ে, আর মদের দোকানের সামনে সবাই এসে ভিড় করে। এইটা হচ্ছে আমাদের একটা একটা ডিসিমেট্রি। ঠিক। এই একটা প্যাটার্নের ডিসিমেট্রি হচ্ছে এইটা। আমার জুতোর দর ৬,০০০ টাকা, কিন্তু আমি তো ৬ বছরে তো একটাই কিনেছি। ঠিক। আর এই ৬ বছরের মধ্যে বহু বই, বহু কিছু রেয়ার বই ইত্যাদি আমরা কিনেছি এবং সেগুলো আমরা পড়েছি। তো দুঃখিত, দেখুন না, আজকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা যা পেনশন পাই, স্টেট গভর্নমেন্টের পেনশন পাই তার থেকে ৪২% কম। আচ্ছা, কল্পনা করতে পারেন, আমি একজন রিটায়ার্ড একজন WBCS অফিসার, তিনি আমার থেকে ৪২% কম পেনশন পান। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমাদের কাছে আজকে নতুন অতিথি এসছেন, আইনজ্ঞবিদ এবং IRS, প্রাক্তন IRS অমিতাভ সেন। স্বাগত আমাদের ট্রাভো পডকাস্ট। নমস্কার। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ, লাগছে তো, খুবই উৎসাহব্যঞ্জক লাগছে। ভীষণ উৎসাহব্যঞ্জক লাগছে। এখন যা পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে চলছে, যে জিনিসটা আমরা পেতে চলেছি, সেটা আমাকে খুবই ইম্পেটাস দিচ্ছে। বাহ। প্রথম প্রশ্ন স্যার আপনাকে, পশ্চিমবঙ্গ তথা বাঙালির যে ঐতিহ্য, সংস্কৃতি বা ইতিহাস, এই গৌরবময় ইতিহাস, এটাই সবাই ভুলে যাচ্ছে। এই গৌরবময় ইতিহাস, সংস্কৃতি, কালচারটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার উপায়টা কি? হ্যাঁ, এখন দেখুন, আমাদের শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে, তার ১৩ অধ্যায়ে, যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি তথা তৎ অবতীর্যাহং করিষ্যামি অরিসংখ্যায়ম। মানে দেবী বলছেন, যেখানে দানবের উত্থান হয় আমি সেখানে নিজে আবির্ভূত হই এবং মানে শত্রুকে নিধন করি। একই কথা গীতাতেও বলা আছে, হ্যাঁ, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই এই জিনিসটা আমাদের ইতিহাসটাকে ভুলেনি, ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। দানবের উত্থান হয়ে ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সুকান্ত ভট্টাচার্য, তিনি তো কমিউনিস্ট ছিলেন, তিনি লিখেছেন, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নাই কোথায়। পূর্বপুরুষ অনুপস্থিত করেছে কে? কে আমাদের গান গাইতে দেয় না? কমরেড, সে কি আমরাই? এই যে প্রশ্নগুলো আমাদের মধ্যে উঠেছে, আমাদের কমিউনিস্ট নেতারাই করেছেন, কবিরাই করেছেন, এরা ভোলাবার চেষ্টা করেছে, ভারতবর্ষের ইতিহাসটাকে আমাদের ভোলাবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি, নিশ্চিতভাবে তারা এই জিনিসটা করতে পারেনি। তারা এখন মানুষের মধ্যে আমরা কে ছিলাম, এই অহং তত্ত্বমসি, আমি কে ছিলাম, কে আমার পূর্বপুরুষ কোথায় ছিলেন, আমার কোথা থেকে আমি এখানে এলাম। আমি বহু জায়গায় গিয়ে বলি যে একটা পুকুর ছিল, সে পুকুরে তোমার বাবা ঝাঁপ দিতেন স্কুল থেকে ফিরে। একটা বিরাট বটগাছ ছিল, সে বটগাছে তিনি দোলা খেতেন। তোমার ঠাকুরমা, তিনি একটা তুলসী তলায় তিনি প্রদীপ দিতেন। কোথায় গেল সে তুলসী মঞ্চ? কোথায় গেল সেই পুকুর? কোথায় গেল সেই ছায়া সুনিবিড় আদিগন্ত মাঠ? সমস্ত চলে গেছে। কেন চলে গেছে? তোমার ইতিহাসটাকে ভুলানোর চেষ্টা করা হয়েছে। আমাদের আমাদের বড় বড় অশ্বিনী কুমার দত্ত, আমাদের মুকুন্দ দাস, তারা গান গেয়ে সারা পূর্ববঙ্গে তারা ঘুরে ঘুরে বেরিয়েছেন এবং মানুষকে বলে বেরিয়েছেন যে তোমরা একত্রিত হও, হিন্দুরা সংহত হও। কিন্তু আমরা শুনিনি বলে আজকে আমাদের পূর্ববঙ্গ আমাদের কাছ থেকে চলে গেছে, এই দেশটা ভাগ হয়ে গেছে, ইতিহাসটাকে পুরোপুরি বিকৃত করে দেওয়া হয়েছে। আমাদের দেখুন, একটা এই যে জায়গাগুলো আজকে মুসলমান হয়েছে, সেগুলো সবগুলো ছিল বৌদ্ধ ধর্মক্ষেত্র, বৌদ্ধ পীঠ, মহাস্থানগড় ইত্যাদি সবই কিছু ছিল বৌদ্ধ পীঠ। তারা হয়ে গেল মুসলমান। কেন হলো? যে বুদ্ধের যে বাণীটা অহিংসা তিনি বলেছিলেন। বিবেকানন্দ বলতেন নির্বৈর, অহিংসা নয়, তিনি ধর্মহিংসা ততই বচন, হ্যাঁ, অহিংসা পরম ধর্ম, ধর্মহিংসা ততই বচন। এই পরবর্তী শব্দটা ধর্মহিংসা ততই বচন, এইটাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য আমরা আজকে বীর্যহীন হয়ে গেলাম। সেই জায়গাগুলো পুরোপুরি
চলে গেল এদের হাতে, মুসলমানদের হাতে। আমাদের আমি নিজে, আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার একটা গ্রামে, আমি শ্রীখণ্ড বলে একটা গ্রামে আমার বাড়ি। আমি সেখান থেকে এসেছি, আমার পুকুরের একটা মাছের আঁশ যায়নি, আমার জমির এক কাঁচা ধান যায়নি। তা সত্ত্বেও এই যে পেনটা, যারা পূর্ববঙ্গতে সব কিছু ছেড়ে চলে এলেন, তাদের পেনটা আমরা বুঝি। কিন্তু তারা চলে এসে অধিকাংশ মানুষ তারা সেটা ভুলে গেলেন, সেই জিনিসটাকে ভুলে গেলেন। তাকে ভুলিয়ে দেওয়া হলো, তাকে বলা হলো যে ভাত হচ্ছে তোমার একমাত্র, তোমার ট্র্যাডিশন কিছু নয়, ভাত। তো ভাতটা কে দিল? এই জায়গাটাকে শ্যামাপ্রসাদ এনারা পরলোক গমন করলেন। এই ভ্যাকুয়ামটাকে এটা কমিউনিস্টরা নিয়ে নিল। হ্যাঁ, নিয়ে নেওয়ার পর সেই জায়গাটা থেকে আমরা দেখলাম আমাদের ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা পুরোপুরি শুরু হয়েছে। কিন্তু এটা ফিরিয়ে আনা সম্ভব। আমাদের ভারতীয় ইতিহাস সংকলন সমিতি এই কাজটা, অনেক স্কুলে আমরা যাচ্ছি, অনেক কলেজে আমরা যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ইংরেজি, বাংলা, হিন্দি ভাষায়, বিভিন্ন ভাষায় বক্তৃতা দিচ্ছি, এবং ছেলেদের কাছ থেকে যে যে প্রশ্নগুলো পাচ্ছি সেগুলো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। তারা জানতে চাইছে এই বইগুলো কোথায় পাওয়া হয়। আমাদের যদুনাথ সরকারকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সুশোভন সরকারকে আনা হয়েছে, রমেশ মজুমদারকে ভুলিয়ে দেওয়া হয়েছে। বলছি এই বইগুলো আমরা কোথায় পাবো? আপনি যে কতগুলো বলছেন, এই ডকুমেন্টেশনটা কোথায় পাবো? সেই জিনিসটাই আমরা এখন ফেরত আসছে। আমরা আশা করছি এই পূর্বপুরুষের যে মানে বহু যুগের ওপার হতে আসার এলো আমার প্রাণে, রবীন্দ্রনাথ যেটা বলেছেন, যে বহু যুগের ওপার হতে আসার মানে সৃষ্টি, সেই সময়কার সংস্কৃতি, সেই সময় পরিবেশ সমস্ত আবার আমাদের ছেলেদের মধ্যে আসবে। তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে, সবথেকে বেশি পরিশ্রম করতে হয় আমাদের, যে আমরা সিনিয়র মোস্ট পার্সন। আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে হবে, বাবা এইটা তুমি ছিলে বাঘের বাচ্চা, তুমি এরকম নও। তোর মধ্যে যে খাদ্য তেজ, যে প্রচন্ড শক্তি আছে, যে শক্তিটাকে তোমার উদ্ভাবন করতে হবে। তারা সেটা করছে, তারা পড়ছে, তারা জানছে, তারা লিখছে। এমন কিছু কবিতা পত্রিকা আছে যে যেখানে তারা ইন্ডিয়ান আর্মির ওপর, তারা সূর্য বীর্যের ওপর কবিতা লিখেছে। আমি এক জায়গায় গিয়ে বলেছিলাম কবিতার সমাজ, যে তোমার প্রেমের কবিতা লিখছো, আমি আর্মিতে ছিলাম, আমি 1999 আমি দেখেছি কার্গিল মেজর পাটরা মারা গেলেন, তিনি যুদ্ধক্ষেত্রে শহীদ হলেন, তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন একজনকে তিনি বিয়ে করবেন, অঙ্গুরীয় দান করে গিয়েছিলেন। সেই সবাই যখন তার বডিতে নিয়ে চলে গেল, একটি মেয়ে কোথা থেকে ছুটে এলো, এসে একটা ফুল তুলে নিয়ে চলে গেল। সেই মালাটা তার শরীর থেকে পড়েছিল, ওই একটা মালা থেকে একটা ফুল সে নিয়ে গেল। ওইটাই তার শেষ পাড়া নৃত্য, হ্যাঁ, ওইটাই তার গান সারা জীবনের সম্পদ হয়ে রইল। এই যে ট্র্যাডিশনটা, যে আমি একজনকে ভালোবেসে তার প্রতি আমি সে বীরের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম সারা জীবন ধরে, এগুলো ঘটনাগুলো ঘটছে মানুষের মধ্যে। ধীরে ধীরে সেই ভাবটা চলে আসছে। তবে আমাদের এ বিষয়ে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে। এইটুকু তো হবে না, বিভিন্ন লেখালেখি ইত্যাদি। কিছু আগে যে টেলিগ্রাফের যে ইয়েটা হলো, ক্যালকাটা ক্লাবে হলো, সেখানে একজন ভদ্রমহিলা, তিনি হিস্টোরিয়ান, তিনি বলছেন ওদিকে কোনো হিস্টোরিয়ান তো নেই। আরে ডক্টর দাশগুপ্ত, স্বপন দাশগুপ্ত নিজে অক্সফোর্ডের হিস্টোরিয়ান, সেখানে তিনি বসে আছেন। এরা মানুষকে, এদের মধ্যে এমন আত্মম্ভরিতা, এরা মানুষকে মানুষ বলি মনে করে না, তার মানুষের গুণ দিতে পারে না। কিন্তু আমাদের সেই কাজে এবার একটু করে বর্তমান প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন এসছে, আর এই পরিবর্তনে প্রবীণ আর নবীনের মধ্যে যে মেলবন্ধন, এর উপায়টা কি? হ্যাঁ, মেলাবেন, তিনি মেলাবেন, অবশ্যই মেলাবেন। অমিয় চক্রবর্তীর কবিতা আছে মেলাবেন, যদিও ব্যঙ্গ করে কথাটা তিনি বলেছেন, কিন্তু আমরা রবীন্দ্রনাথে বিশ্বাস করি। আমরা জানি যে বসুধৈব কুটুম্বকম আমাদের মধ্যে এইটা রয়েছে, এই ধারণাটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। আমরা যদি তাদের কাছে এগিয়ে যাই, এক পা, যদি আমাদের দীনদয়াল উপাধ্যায় বলতেন, তুমি যদি একটা আঙুল বাড়িয়ে দাও, সেও তোমার কাছে 5টা আঙুল বাড়িয়ে দেবে। তা আমাকে একটা আঙুল তো বাড়াতে হবে। আমি যদি ঘরের মধ্যে বসে থাকি, আমার ভ্যানিটি নিয়ে, ইগো নিয়ে, আমি একটা বড় মানুষ, আমি ওদের সঙ্গে মিশবো না, এতে কিন্তু সমাজের এতে ক্ষতি হবে। আমরা ক্ষতি করব। আমরা যে কাজটা করি, ঠিক আছে, একটা পাথর পাঞ্জাবি পরে, আজকে আমি এই মুহূর্তে অফিসের কাজে এসেছিল, অফিসের একটু ডেকোরাম মানতে হয়েছে,
তাছাড়া একটা পাতলু পাঞ্জাবি পরে সারাদিন ওদের সঙ্গে বসে আছি, পাড়ার মধ্যে বসে আছি, রাধুবাবু চায়ের দোকানে গিয়ে বসে আছি, তাদের সঙ্গে মিশছি, তাদের সঙ্গে কথাবার্তা বলছি, ইন্টারাকশন করছি, তাদের বিতর্ক করতে দিচ্ছি। তারপর আমি সেখানে প্রথমেই তার কথার মধ্যে ইন্টারভিউ আমি করছি না, কিন্তু এইভাবে করতে করতে তারা যাওয়ার সময় যে বলে যাচ্ছে, না আপনার কাছ থেকে কিছু একটা জিনিস পেলাম। তারা কট্টর সিপিএম এর ছেলে, কিন্তু তারা আমার সঙ্গে বিতর্ক করতে করতে এমন জায়গায় এসে পৌঁছলো, না না এই জায়গাগুলো আমাদের ভ্যাটকম আছে, এই জায়গাগুলো আমরা এখনো পর্যন্ত শুধরে উঠতে পারিনি। হলো আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী গেছেন, তুমি জানো এককালে জ্যোতি বসু ইয়েতে গেছিলেন, ইসরায়েলে গেছিলেন। প্রথম চিফ মিনিস্টার যিনি ইসরায়েলের যান তিনি হচ্ছে জ্যোতি বসু, আর তার আগে গেছিলেন সোমেন্দ্রনাথ ঠাকুর। এখন যে ইয়েতে যে টেগোর এভিনিউস বলে যে রাস্তাটা আছে, সেইখানে একটা মূর্তি আছে, সে রাস্তাটা রবীন্দ্রনাথের নামে, কিন্তু সোমেন্দ্রনাথ ঠাকুরের সেখানে একটা মূর্তি আছে। এরা কমিউনিস্ট নেতা ছিলেন, এরা বলছেন ইসরায়েলের যে উন্নতি, ভারতবর্ষের সারা পৃথিবীর সেই উন্নতি হোক। আরে 80% মানুষ, যে 80% মানুষ যে দেশের নোবেল লরেন, তাহলে সে দেশের সঙ্গে সম্পর্ক রাখবার তো কার সঙ্গে সম্পর্ক রাখবে? দেখুন হিটলারকে যদি বোঝানো যেত যে আর্য বলে কোনো জাতি নেই, আর্য হচ্ছে একটা সংস্কৃতি, এই সংস্কৃতির যদি বোঝানো যেত তাহলে সেকেন্ড গ্রেট ওয়ার্ল্ড ওয়ারটা হতোই না। হিটলারের ধারণা ছিল আর্য বলে একটা রেস আছে, আর্য কোনো রেস নয়, আর্য একটা বৈষ্ণব শৈব এরকম যে বিভিন্ন রকম সংস্কৃতি আছে, আর্য হচ্ছে সেই সেরকম একটা সংস্কৃতি। আমাদের ঠাকুর যখন যত মত তত মত বলেছেন, তখন কোন প্রেক্ষাপটে বলেছেন? এই বৈষ্ণব শৈব গানপত্য এসব বিভিন্ন হিন্দু ধর্মের যে শাখা, যেগুলো অফস্প্রিং গুলো, তাদের মধ্যে বিরোধ গুলো এ করতে গিয়ে তিনি বলেছেন, হ্যাঁ যত মত তত পথ, তুমি গানপত্য করো বা শৈব করো বা বৈষ্ণব হও, তুমি সেই বিষ্ণুর কাছে গিয়ে পৌঁছবে, এটা তিনি বলেছেন। কিন্তু এখন আমরা সেই জিনিসটাকে আমরা করে দিয়েছি কি যে সর্বধর্ম সমন্বয়। ঠাকুর সর্বধর্ম সমন্বয় এ কথা কোনোদিন বলেননি উনি। এটা তাহলে পেলাম কোথায়? শ্রীমকে উনি কলকাতা ইউনিভার্সিটির অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র, তিনি তো প্রতিদিন যেতেন না, তিনি তো শুনে শুনে লিখতেন এবং বাড়িতে এসে নিজে আপন মনের মাধুরী মিশায় সেটা তিনি এক্সপ্রেশন করতেন। আরে কালী বেদান্তি আমাদের অভেদানন্দ, তিনি বিয়েকে বলতেন যে আপনি এত বড় লিখলেন, কার কাছে পেয়েছেন? রাখাল, নরেন ইত্যাদি প্রভৃতি, আমাকে চিরকাল প্রভৃতির জলই রেখে দিলেন। অত আমি কালী কত কথা আপনাকে ঠাকুরের সব থেকে বেশি কাছে ছিলাম, আমি বেশি দিন আপনাকে সব থেকে বেশি হেল্প করেছি আমি, আমাকে আপনি চিরকাল প্রভৃতির দলিয়ে রেখে দিয়েছেন। অর্থাৎ এই আপন মনের মাধুরী মিশায়ে এইটা আমরা করেছি বলে আমরা সর্বধর্ম সমন্বয়ের কথাটা বলি। এইখান থেকে কিছুটা, ওইখান থেকে আজকে ইফতারে যাব, কালকে রামকৃষ্ণ মিশনে যাব, এইভাবে একটা জগা কিছুদিন না। বিবেকানন্দ নরেন্দ্র ঠাকুর এই পথে গেলেও কি পাওয়া যায়? হ্যাঁ, বলছে সমস্ত ধর্মে গেলে পাওয়া যায়। আমরা বিন্দু মাত্র ইসলামের বিরোধী নই, আমরা কাফের তত্ত্বের বিরোধী, আমরা কাফের এবং আমার ধর্মই একমাত্র ধর্ম, এই তত্ত্বটার আমরা বিরোধী, আমরা ইসলামের বিন্দু মাত্র বিরোধী। একটা চলতি কথা চলছে যে জুতো বিক্রি হচ্ছে এসি শোরুমে, আর বই সেটা বিক্রি হয় ফুটপাতে। তো আপনার কি মনে হয় সমাজের গুণীজনরা আগের মতো সেই সম্মানটা পাচ্ছে? এটা আমার স্যার, আমি যার ছাত্র ছিলাম, নরসিংহ দত্ত কলেজে পড়তাম, হরিপদ ভারতী, প্রাতঃস্মরণীয় হরিপদ ভারতীর আমি ছাত্র ছিলাম। তা তিনি বলতেন যে দেখ, দুধওয়ালা দুধ বিক্রি করে বাড়িতে বাড়িতে গিয়ে, আর মদের দোকানের সামনে সবাই এসে ভিড় করে। এইটা হচ্ছে আমাদের একটা ডিসিমেট্রি, এই একটা প্যাটার্নের ডিসিমেট্রি হচ্ছে এইটা, যে আমাদের যারা বই বিক্রি করে তারা রাস্তায় ইয়ে রয়েছে, আর যারা জুতো বিক্রি করে তারা শোকেসের মধ্যে রয়েছে। বরঞ্চ এটা ভালো, কারণ বইয়ের পাবলিসিটিটা বেশি হচ্ছে। আমি রাস্তায় যেতে যেতে একটা ছোট বই দেখলাম, সেই বইটা কিনে নিলাম। জুতো আমার কটা দরকার হয়? জুতো আমার তো 3 বছর 4 বছরে একটা জুতোতেই চলে, কিন্তু 3 বছর 4 বছরে ওই ফুটপাতে যেতে তো অসংখ্য বই আমি কিনেছি, অসংখ্য লিটল ম্যাগাজিন আমি কিনেছি। তাদের যদি শোরুমে থাকতো তাহলে আমার থেকে বহু ডিস্টেন্সে চলে যেতে পারতো। আমার জুতোর দর 6,000 টাকা, কিন্তু আমি তো 6 বছরে তো একটাই কিনেছি। আর এই 6 বছরের মধ্যে বহু বই, বহু কিছু রেয়ার বই ইত্যাদি আমরা কিনেছি এবং সেগুলো আমরা পড়েছি।
এটা মনে হচ্ছে ভালো। কাজী মানুষের যে গুণ, মানুষের মধ্যে যে গুণগুলো আছে, সে মানুষ গুণ অবশ্যই পাবে। প্রথম অবশ্যই। এই প্রজন্মটা কি দিচ্ছে আপনার কি মনে হয়? দেখুন দেখুন একটা কথা বলি, মানুষকে ধরুন নরেন্দ্রনাথ যখন ছিলেন, আমি বিবেকানন্দ বলছি না, নরেন্দ্রনাথ, তিনি ঠাকুর রামকৃষ্ণ তো তাকে অসম্ভব স্নেহ করতেন। তিনি বলতেন, আপনি কি জানেন, আপনি কি বোঝেন, আমি তো একটা মুখ্য, এরকম কথাও তিনি বলতেন। হুম। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সমালোচনা করেছিলেন। ঠাকুর একবার গেছিলেন এই চিড়িয়াখানায় সিংহ দেখতে, মায়ের বাহন দেখেছেন। রবীন্দ্রনাথের প্রবন্ধে সে করেছেন একজন মাতৃসাধক, তিনি সিংহ দেখে উল্লাস প্রকাশ করেছেন। এইটাই কিন্তু রবীন্দ্রনাথ ব্যঙ্গ করেছিলেন, কারণ রবীন্দ্রনাথ তো আহমেদাবাদে গেছেন, তখনকার দিনে আমাদের এখানে তো সিংহ দেখেন, সিংহ দেখেন। যার জন্য দেখবেন মা দুর্গার বাহন অধিকাংশ ক্ষেত্রে ঘোড়ার মতন বড় বড় দাঁত, কাঁধে ইত্যাদি খুর, এরকম টাইপের ব্যাপার। কিন্তু আমার যে মানে রবীন্দ্রনাথ জীবনে ওটা একবারই বলেছেন, কিন্তু নরেন্দ্রনাথ ঠাকুরকে বারবার বলেছেন। আরেকজন বলেছিলেন, ঠাকুর বলেছিলেন, তুই বলিস না, এই কথাটা তোর মুখে সাজে না, নরেনের মুখে সাজে, শুধু নরেন বলবে। তা ঠিক আছে, পরবর্তীকালে আমরা কি দেখলাম, ঠাকুরের তিনি সব থেকে, ঠাকুর বললেন, তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমরা সেইখানেই যাব। কাজে আমরা যে মেন জিনিসটা আমরা চাইছি যে আমাদের কাঁধে করে যেখানে নিয়ে যাবি সেইখানে যাব, আমাদের পারমিশনটাই এই আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে হবে। মানে এখনকার প্রজন্ম দিচ্ছে, সেই সম্মানটা দিচ্ছে। অবশ্যই দিচ্ছে। আমি তো সন্ধ্যের পর প্রতিদিন ভারত মাতা কি জয় করি সারাদিন। আমার পাড়ায়, আমি 87 ওয়ার্ডে থাকি, কেএমসি 87 ওয়ার্ডে আমার পাশ, রবীন্দ্র সরোবরের পাশে। সেখানকার ছেলেরা একসঙ্গে আমরা ঘুরছি। আমার কিছু কিছু নতুন ছেলে এসছে, যারা একদিনে ইংল্যান্ড আমেরিকায় তারা কাজ করতো, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, সে সব গুটিয়ে পাঠিয়ে এখানে চলে এসছে, এখানে স্টার্ট আপ স্ট্যান্ড আপ তৈরি করছে। তারা সকলের সঙ্গে এই ইলেকশনে একসঙ্গে লড়ছে। তো কিছু ছেলেকে বলছে, তুই এই জিনিসটা বিক্রি কর, তুই এই জিনিসটা কর, এরকম ভাবে ধীরে ধীরে কাজকর্ম হচ্ছে। মানুষ 5,000, 7,000, 10,000 এই ইনকাম তো করছে, কিন্তু আমরা যখন রাষ্ট্রবাদী সরকার এসে দাঁড়াবো, এই জিনিসটা আমাদের খুব বিপুল ভাবে হবে, তারা অনেক অ্যাভিনিউজ আমাদের কাছ থেকে পাবে। অমিতাভবাবু, আমরা দেখছি গত 2-3টে নির্বাচনে এখানে বোমাবাজি হচ্ছে, হত্যাও হচ্ছে, যেটা অন্য কোনো রাজ্যে, বিহারের একটা ইলেকশন হয়ে গেল, সেখানে হয়নি। তো এই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা, এটাকে বন্ধ করার কি উপায়, আর এটা আইনি পদক্ষেপ কি নেওয়া উচিত? শুনুন, আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বিএনএস যেটা রয়েছে, বর্তমানে এসছে ভারত ন্যায় সংহিতা, যেটা এসছে, অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং কেসগুলোকে একটা টাইম পিরিয়ডের মধ্যে শেষ করতে হবে। এটা তারিখ পে তারিখ চলবে না, এটা পরিষ্কার তাতে ডিরেকশন দেওয়া হয়েছে। কিন্তু যেগুলো আইপিসি সিআরপিসিতে আগে হয়ে রয়েছে, সেগুলো লিঙ্গার করছে। বর্তমান যে আমাদের বিএনএস এসছে, তাতে এগুলো লিঙ্গার হবে না। পুলিশের মধ্যে একটা বিরাট সেকশন আছেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মধ্যেও একটা বিরাট সেকশন আছেন, যে যারা এই ব্যবস্থার জন্য তারা অত্যন্ত দুঃখিত। দেখুন না, আজকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা যা পেনশন পাই, স্টেট গভর্নমেন্টের পেনশন পাই তার থেকে 42% কম। আচ্ছা, কল্পনা করতে পারেন, আমি একজন রিটায়ার্ড একজন WBCS অফিসার, তিনি আমার থেকে 42% কম পেনশন পান। আচ্ছা, এই কিছুদিন আগে এই শিক্ষকদের এতে হয়েছিল। আমি হাইকোর্ট থেকে ফিরছি, আসার সময় ওখানে দাঁড়ালাম, আমার গায়ে উকিলের কোর্ট থেকে তারা ভেতরে ডেকে নিয়ে গেল, বললো, কিছু আপনি আমাদের সপক্ষে বলুন। না, হলো না, আপনাদের সপক্ষে বলবো না। তাহলে আপনারাই হচ্ছে সেই জন এই সরকারকে গত 15 বছর ধরে টিকিয়ে রেখেছেন, আপনারাই সে সরকারি কর্মচারী। সেই হওয়ানলে হ্যারো আদি জলে দুঃখের রক্ত শিখা হবে, তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এটা আপনাদের ভাগ্যে লেখা আছে। আপনারা জানেন না যে কেন্দ্রীয় সরকার আপনাদের ডিএর একটা বড় পোর্শন কেন্দ্রীয় সরকার নিজে দেয়? তাহলে আইনি পদক্ষেপ কি করা উচিত? আইনি পদক্ষেপ করা উচিত এইটাই, যে পুলিশের যেখানে ডেরেলিকশন টু ডিউটি, তার বিরুদ্ধে একটা স্টার্ন অ্যাকশন নিতে হবে, কড়া আইনি পদক্ষেপ নিতে হবে। মানে আমাদের যে উপরে যে অফিসার গুলো রয়েছেন, ডাউন দ্য লাইন যারা রয়েছেন, তারা অত্যন্ত
নিষ্ঠার সঙ্গে কাজ কাজ করতে করে। চাইছেন, হুম। কিন্তু উপরে যারা রয়েছেন মানে হুম। টপ লেভেলে, তারা তো চটি চাটনি ব্যস্ত। তারা বাইরের স্টেট থেকে আসছেন কোন রকমে এখান থেকে হুম। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, তার থেকে জয়েন্ট কমিশনার হয়ে তারা অন্য সার্ভিসে অন্য স্টেটে চলে যাওয়ার চেষ্টা করছেন। এই এই যে চটি চাটা প্রবণতা, এই প্রবণতাটা দূর হবে যদি রাষ্ট্রবাদী আমাদের সরকার আসেন এবং তারা এর উপর স্ট্রং ইমপ্লিমেন্টেশন, আইনের ইমপ্লিমেন্টেশন করবেন। করার ফলে এই মারপিটের এটা কমপ্লিটলি শোধ হবে। আপনি বম্বেতে ইলেকশন হলো, মুম্বাই, আমার বিহারেও হলো। বিহারে হলো, তারা বলছে আমরা জানতেই পারছি না যে এই ঘটনাটা Election. কোথায় কিছু ঘটছে কিনা। এত বড় স্টেটে ইলেকশন হচ্ছে, কোনো ইয়ে নেই। শুধু পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে দেখুন, আমাদের 12টা স্টেটে ইলেকশন এসআইআর শুরু হয়েছে, 11টা স্টেট অলরেডি প্রায় কমপ্লিট। ডিএমকে শাসিত তামিলনাড়ু, অন্যান্য কেরল, এগুলো সিপিএম শাসিত, তারা কমপ্লিট করে ফেলেছে। কিন্তু একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে প্রথম থেকে 8,550 এই যে সরকারি অফিসার দেয়া, তাদের দেয়া হয়নি। তারপর যে আমাদের কম্পিউটারে কম্পিউটারের লোক আচ্ছা। চালানোর লোক দেয়া দরকার, সেটাও দেয়া হয়নি। এইভাবে করার জন্য এই কাজগুলো ধীরে 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 পিছিয়ে যাচ্ছে। এর ফল কি হবে? এর ফল হবে চিফ মিনিস্টার চাইছেন পশ্চিমবঙ্গটা অশান্তি হোক, অশান্তি হয়ে একটা এমন একটা তিনি অবস্থা সৃষ্টি করবেন যে সিম্প্যাথি ভোট তিনি, দেখো পেয়ে আমাদের যাবেন। সরকারটাকে ফেলে দেবো। কিন্তু সেই দিকে আমাদের তো কেন্দ্রীয় সরকার যাবেন না কোনোদিন, কারণ 356 নেওয়া হবে না। হুম। এই জিনিসটা অটল বিহারী বাজপেয়ী বলে গেছেন, অ্যাসার্ট করে গেছেন, এবং সেই অ্যাসারশনের পর থেকে 356 আমরা কখনোই ইমপ্লিমেন্ট তাহলে কি করবো করা না। উচিত? মানে আইনি পদক্ষেপ তাহলে কি এখন করা আমি উচিত? আমি 5 তারিখের পরই তো এই সরকার, 5ই মের পর এই সরকার তো আপনা থেকেই তাহলে এখন আইনি করা, আইনি এই যে বর্তমান যে অবস্থা, তাহলে হিংসা বন্ধ করার এই একটা উপায়। এইটা একটা উপায়। আমাদের নিজেদের সংগঠিত হবে, পুলিশের ওপর আমাদের তো সহযোগিতা করতেই হবে। হ্যাঁ, যতটা দেখুন, আজ এই যে কালকে পিলখানা, হাওড়ায় হাওড়া পিলখানা। হাওড়ার পিলখানার যে এই ঘটনাটা ঘটলো, সেখানে পুলিশ যারা ধরা পড়েছে, লোকাল লোকই তাতে পুলিশকে পুলিশের সংবাদ দিয়েছে। সংবাদ দিচ্ছে। তাছাড়া তো এটা হয় না। আপনি এই যে দিল্লি পুলিশকে 8 জনকে উগ্রপন্থী হয়েছে। ধরলো। তার মানে এখানকার ভূমিপত্র যে পুলিশ নিশ্চয়ই, অধিকর্তা রাখা কারণ সে তো শুক্রবারে কোথাও গিয়ে নামাজ তো আদা করেছে, অবশ্যই নামাজ আদা করেছে। তা সেই রাষ্ট্রবাদী মুসলমান মানুষ, সে কেউ আমাদের পুলিশকে খবর দিয়েছে এরা সন্ত্রাসবাদী। সংক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক দিক দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণে জর্জরিত। তো এই অবস্থায় থেকে কিভাবে ফিরে আসা যাবে? অবশ্যই ফিরে আসা যাবে। মানে আপনার মতামতটা কি? আমাদের অবশ্যই ফিরে আসা যাবে। আমি এই সারাটা জীবন তো অ্যাপ্লাইড ইকোনমিক্স নিয়ে কাজকর্ম করলাম, অবশ্যই ফিরে আসা যাবে। এখন প্রায় বোধহয় 9 লক্ষ কোটি টাকার মতন 9 লক্ষ কোটি টাকার মতন ধার হয়েছে। এখন আমাদের যিনি চিফ মিনিস্টার, তিনি সকালবেলা ব্যায়াম করতে করতে বলছেন, কি ট্রেডমিল করতে করতে বলছেন নাকি বাজেট তৈরি করে ফেলেন। মানে যিনি মুদির দোকানের ফর্দ আর বাজেট, তার মধ্যে পার্থক্যটাই বোঝেন না, তিনি নাকি তার মধ্যে এইটার বাজেট তৈরি করে ফেলেন। তার ফল হচ্ছে এইটা। একদম ম্যানুফ্যাকচারিং নেই, বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের একদিন পর্যন্ত আসেনি। টাটাকে তাড়ানোর পর, 2011 সালে টাটাকে তাড়িয়ে দেওয়ার পর আজ পর্যন্ত ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গে বড় ইন্ডাস্ট্রি কেউ আসেনি। যারা এসেছে তারা দোকানদার, তারা তারা ম্যানুফ্যাকচারার নয়। একজন ম্যানুফ্যাকচারার আসেনি। এখন এই ম্যানুফ্যাকচারাররা এলে কি হবে? এলে হবে এইটাই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস বাড়বে, মানুষের জিনিস কিনবে। আপনি বলবেন যে মানুষের ক্রয় ক্ষমতা কোথায়? এই ক্রয় ক্ষমতা বাড়াবার জন্যই তো 80 কোটি মানুষকে প্রত্যেক মাসে আমার খাবার দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, খাবার দিচ্ছেন। যদি খাবারগুলো না দিতেন, কেউ বলবেন এগুলো ফ্রিবিজ, এগুলো ফ্রিবিজ নয়। যদি খাবারটা না দিতেন তাহলে কি হতো? ওই ধানগুলো নর্মদার তীরে তারা সব পচে যেত, যে সেইখান থেকে মদ তৈরি হতো। এটা পশ্চিমবঙ্গে হতো, পশ্চিমবঙ্গে এই জিনিসটা হতো। কাজে এখন ওই খাবারটা মানুষ পাচ্ছে, মানুষের পেটে খাবার আসছে, মানুষের কাজ করার একটা স্পৃহা আসছে। এবং আজকে আমাদের চাষিরা যে দেখুন সর্ষে, এবছর ম্যাক্সিমাম সর্ষে উৎপন্ন হয়েছে, তাই এগুলো তো তারা করছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা এই যে কেন্দ্রীয় সরকারের যে টাকাটা তারা পাচ্ছে না। তারা এমনকি কেরলের যে চাষি,
তারা পর্যন্ত তারা পাচ্ছে। কেরল সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রোগ্রামগুলো নিয়েছে, আয়ুষ্মান ভারত নিয়েছে, কিষাণ সম্মান যোজনা, এনসিইআরটি সব কিছু তারা নিয়েছে, কোনো কিছুতে ভারত সরকারের সঙ্গে তারা গন্ডগোল করেনি। কিন্তু আমরা কিছু নিলাম না। নেয়ার ফলে আমাদের এখন এখানে কি বিক্রি হয়? মদ বিক্রি হয়, সিম্পলি একটা মদ বিক্রি হচ্ছে, আর বিক্রি হচ্ছে লটারি। এই দুটো জিনিস ছাড়া আমাদের কোনো রেভিনিউ নেই। কিন্তু জিনিস যদি ম্যানুফ্যাকচারিং হয় এবং ম্যানুফ্যাকচারিং থেকে মানুষ যদি কিনতে, তার ক্রয় ক্ষমতা 25 কোটি মানুষ আজকে তার দারিদ্র সীমার উপরে উঠে গেছে। 25 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠেছে। তাহলে যে আজকে এককালে বাঁধি পোতার গামছা একটা কিনতো, সে আজকে একটা পাশা পেটে শাড়ি কিনবে তার স্ত্রীর জন্য। এমনি প্রত্যেকে, আমি গ্রামের দিকে বর্ধমানে গিয়ে দেখেছি যে ছেলেরা সকালবেলায় হারকিউলিস সাইকেলে মাল তুলে, দুদিকে মাল তুলে কাটোয়ায় চলে আসছে তারা বাজারে সাপ্লাই দিতে। দুধ তারা এরকম ভাবে সাপ্লাই দেয়। এই ঘটনা ঘটছে। গ্রামের অর্থনীতি ধীরে 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 আমরা যদি আরো ইম্পেটাস দিতে পারি, বর্তমানে আমাদের যে রাষ্ট্রবাদী সরকার আসবে তো বটে, আসবে নিশ্চিত আসবে, 2026-এর কথা 2026-এর কথা বলছি। আসার পরই এই কাজগুলো করা হবে, এতে রেভিনিউ আর্নিং হবে। রেভিনিউ আর্নিং যদি হয় তাহলে 8 লক্ষ 9 লক্ষ কোটি টাকা ফেরত দেয়া, যেটা আমাদের পক্ষে খুব বেশি একটা জিনিস ইয়ে হবে না। আমি উত্তরপ্রদেশ সরকার, আপনি বলেন উত্তরপ্রদেশেরও তো 9 লক্ষ টাকা ঋণ থাকে। আরে ভাই, কতদিন পর্যন্ত থাকে? 31শে মার্চ পর্যন্ত থাকে। 31শে মার্চে সমস্ত টাকা তার ফেরত দিয়ে দেয়। এবার উত্তরপ্রদেশ কত লাভ হয়েছে? 38,000 কোটি টাকা লাভ হয়েছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার। আমাদের ট্যুরিজমের কত সম্ভাবনা, পাহাড় ছিল, সমুদ্র ছিল, বন ছিল, আমরা কিচ্ছু করলাম না। উত্তরপাড়ার কাছে